তো সে জায়গা থেকে আপনার কি মনে হয় আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের সম্ভাবনা কেমন? নিঃসন্দেহে জামাত তার সেরা সময় অতিক্রম করছে এবং সেটিকে ক্যাপিটালাইজ করার চেষ্টা করছি আমরা। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। জামাতের সম্ভাবনা কেমন? জামাতের সম্ভাবনা অসাধারণ, একটা ভালো জায়গায় আমরা গিয়ে পৌঁছেছি। বাট আপনি যেমনটি মনে করছেন যে জামাত মনে হয় এটি হঠাৎ রাতারাতি একটা সিচুয়েশনের মুখোমুখি হয়েছে, একটা ভালো সময়ের মুখোমুখি হয়েছে, নট দ্যাট। আমরা জানতাম আমরা কি করছি, কেন করছি, কিভাবে করছি, এর আলটিমেট রেজাল্ট কী। আজকের যে সিচুয়েশান ক্রিয়েট হয়েছে তার পেছনে অনেক ইতিহাস, তার পেছনে অনেক স্যাক্রিফাইস, তার পেছনে অনেক প্রস্তুতি, তার একটা আলটিমেট রেজাল্ট আমরা এই প্রজন্মে এসে ভোগ করছি। তো আমরা এই দিনটি আমাদের কাছে খুবই বিস্ময়কর না, আমরা এর জন্য প্রস্তুত ছিলাম। বাট আমরা এখন বিনয়ী থাকার চেষ্টা করছি। আমরা এখন এটিকে কিভাবে ক্যাপিটালাইজ করা যায়, মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে সেই প্রত্যাশাকে কিভাবে সুন্দর করে দেশের কল্যাণে কাজে লাগানো যায় সেটি নিয়ে আমরা কনসার্ন। আমরা উচ্ছ্বাসকে চেপে রাখছি, উচ্ছ্বাস আমাদের এই পজিটিভিটি নিয়ে আমরা খুবই বেশি উচ্ছ্বসিত এমনটি নয়, বরং আমরা নয়া দায়িত্বের চাপে একটু নুব্জ, আমরা দ্বিধান্বিত, আমরা নিজেদেরকে প্রস্তুত করার কাজে ভীষণ রকমের ব্যস্ত। আমাদের ক্লাস অ্যান্ড কোয়ালিটি, আমাদের জনমনস্তত্ত্বকে রিড আউট করা, বাংলাদেশের বেসিক প্রবলেমগুলোকে ফাইন্ড আউট করা এবং সেটিকে রিকভার করার একটা তৃষ্ণা আমাদের ভেতরে প্রতিদিন জাগ্রত হচ্ছে। আপনি জানেন লাস্ট 54 বছরে আমাদের দেশটা ইপ্সিত লক্ষ্যের দিকে পৌঁছেনি। আমরা একটা দেশের বয়স 54 বছর, বাট সে দেশটি এখনও ইনস্টিটিউশনালি দাঁড়াতে পারেনি। সে দেশের ক্ষমতার পালাবদলকে আমরা প্রাতিষ্ঠানিকীকরণ করতে পারিনি। সে দেশের ইকোনমি এখনও স্ট্রং এনাফ হয়নি। সে দেশের লক্ষ কোটি মানুষ এখনও বিদেশে থাকতে হচ্ছে, বিদেশে গিয়ে উপার্জন করতে হচ্ছে। যে দেশের সেরা মেধাবীরা এ দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে তাদের প্রোডাক্টিভিটিকে ইউজ করছে। এদেশে কোটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা আস্তক করতে পারেনি, অথচ আমার দেশের বয়স 54 বছর। তো এগুলো আমাদের জন্য বড় দায়। আমরা অতীতে কখনো এই দায়টা এমনভাবে অনুভব করিনি এখন যেমনটি করছি। আপনি যেটাকে স্রোত বলছেন সেটিকে আমরা দায়িত্বের চাপ মনে করছি, সেটিকে জনগণের ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে মুক্তির একটা আকাঙ্ক্ষা মনে করছি। সেই আকাঙ্ক্ষা পূরণে আমাদের দায়বদ্ধতা প্রতিদিন বাড়ছে। সেটিকে আমরা কিভাবে জাতিকে মুক্তির জায়গায় নিতে পারি, 54 বছরে যে ফ্রাস্ট্রেশনের জায়গা তৈরি হয়েছে, আমরাও যদি ফ্রাস্ট্রেট করি তাদেরকে, তাহলে জাতির আর আসলে মুক্তির আকাঙ্ক্ষাটাই নিঃশেষ হয়ে যাবে। তো এগুলো নিয়ে আমরা খুবই পেরেশানির মধ্য দিয়ে আছি। আমরা প্রস্তুতি গ্রহণ করছি জাতিকে কীভাবে স্মার্টলি ডিল করা যায়, জাতির প্রবলেমগুলো সলভ করা যায়। আপনার নির্বাচনে যেই আসন আছে বগুড়া 3, সেটাতে আপনি বাংলাদেশ জামাত ইসলামের মনোনয়ন পাওয়ার পরে কত সময় পেয়েছেন এবং সেখানে কি দেখেছেন আসলে আপনার আসনটাতে? আমাকে ফেব্রুয়ারি 27 তারিখে নমিনেশন দেওয়া হয়, ডিক্লেয়ার করা হয়। তো 27 ফেব্রুয়ারি থেকে আস্তক। আপনাকে আগেই বলেছি অপ্রস্তুত ছিলাম, উপজেলা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলাম, বাট সামহাও সংসদ নির্বাচন করতে হবে যখন ডিক্লারেশন এসেছে, আসলে একটু মানে নিজের ফিলিংসটা কেমন ছিল এটা বুঝতে পারবো না, একটু আড়ষ্ট হয়ে পড়েছিলাম। বিশেষ করে আমার সংসদীয় আসনে 2টি উপজেলা, আদমদীঘি উপজেলাতে সচরাচর স্বাভাবিকভাবেই আমার কম যাওয়া হয়েছে। তো মনে করেছিলাম সেই জায়গাতে আমি কিভাবে ডিল করব। তো আল্লাহর উপর তাওয়াক্কুল করে যখন কাজ স্টার্ট করলাম, আদমদীঘি দিয়েই স্টার্ট করেছি, যেহেতু দুপচাচিয়া আমি জন্মেছি সেখানে ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। দুপচাচিয়ার ডিফারেন্ট গ্রামে উপজেলা নির্বাচন করব বলে আমি গিয়েছি, মানুষের সাথে কানেক্টিভিটি আছে। তো আদমদীঘিতে কাজ স্টার্ট করলাম, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যা প্রত্যাশা করি নাই, মোর দ্যান মাই এক্সপেকটেশন। আদমদীঘির সংগঠন, আদমদীঘির মানুষ, আদমদীঘির যুব সমাজ, আদমদীঘির নারী সমাজ, শ্রমিক শ্রেণী, আল্লাহর মেহেরবানিতে একটা রেভলিউশনারি রেসপন্স পেয়েছি। আমার মনে হয়েছে অনেক দিনের পরিচয় মানুষের সাথে, অথচ আমি যাত্রা শুরু করেছি ফেব্রুয়ারিতে। তো তারা
সন্তান হিসাবে গ্রহণ করেছি। আমার একটা অ্যাডভান্টেজ, আমার এজ, মানুষের কাছে আমি যেতে পারি, আমি চাচা ডাকতে পারি, আমি বাবা ডাকতে পারি, আমি ভাই ডাকতে পারি, মায়েদেরকে মা ডাকতে পারি। তো এটা আমার জন্য একটা অ্যাডভান্টেজ। তারা ফিল করেছে একটা ইয়াং ছেলে তার সর্বস্ব উজাড় করে চেষ্টা করছে। বিশেষ করে যারা আমার কাজ করছে কর্মী বাহিনী, তারা তাদের সর্বস্ব উজাড় করে কাজ করছে। তো এটি আমাকে অ্যাডভান্টেজ এনে দিয়েছে। তো আমি মনে করি যে এরকম একটা বিতর্ক আমাদের এলাকায় আছে, কোথায় ভোট বেশি পাবো, দুপচাচিয়াতে নাকি আদমদিঘি, এমন একটা বিতর্ক, এমন একটি মানে মধুর বিতর্ক তৈরি হয়েছে। তো আলহামদুলিল্লাহ, সোম্মা আলহামদুলিল্লাহ, মোর দ্যান মাই এক্সপেকটেশন। আমি 2 উপজেলায় ফিডব্যাক পেয়েছি, রেসপন্স পেয়েছি, অ্যান্ড ট্রাইং আওয়ার বেস্ট কন্টিনিউলি। তো সে জায়গাতে ওয়েলফেয়ার পলিটিক্সের একটা নেতিবাচক প্রচারণা আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে এভাবে ওয়েলফেয়ার পলিটিক্স করাটা আদতে যারা সার্ভ হবে, অর্থাৎ সেটা যদি শিক্ষার্থী অঙ্গনে হয় তাহলে শিক্ষার্থীরা, সেটা যদি জাতীয় অঙ্গনে হয় তাহলে সাধারণ মানুষ, এটা তাদের জন্য কল্যাণকর না। কল্যাণকর রাজনীতিটা তাদের জন্য কল্যাণকর না। এটার কারণ কি আসলে? ওয়েল অ্যান্ড গুড, ভেরি ইন্টারেস্টিং। আমি আপনাকে উল্টো প্রশ্ন করতে চাই। আলটিমেটলি রাজনীতির ফোকাসটা কি? রাজনীতি কেন করি আমরা? বাংলাদেশের যে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি, তাদের আলটিমেট টার্গেট কি? জনমানুষের জীবন মান উন্নয়ন, তাদের নাগরিক সুবিধাদি বাড়িয়ে দেওয়া, রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে টেক কেয়ার করা, এটি আলটিমেট টার্গেট। আপনি যখন এই ওয়েলফেয়ার পলিটিক্সকেই ঘৃণা করছেন, অথবা বলতে চাচ্ছেন না ওয়েলফেয়ার পলিটিক্স দিয়ে না, অ্যাকাডেমিক কনভিন্সিং ক্যাপাসিটি দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে ওয়েলফেয়ার করবেন, বিফোর গেটিং পাওয়ার ইউ ক্যান নট ডু ওয়েলফেয়ার পলিটিক্স, ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস। ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। আমি যে কাজটা আলটিমেটলি করতে চাই তার ইম্প্যাক্ট যদি আগেই তৈরি করতে না পারি, এটা আমাদের পলিসি। আমরা রাষ্ট্রকে যেখানে দেখতে চাই, রাষ্ট্রকে যেভাবে ড্রাইভ করাতে চাই, রাষ্ট্রকে আমরা যেভাবে পরিচালনা করতে চাই, তার একটা প্রচ্ছন্ন ইমেজ, তার একটা শর্ট নোট, তার একটা প্রিভিয়াস রিক্যাপ আমরা রাজনীতিতে নিয়ে আসতে চাই। সচেতনভাবে নিয়ে এসেছি আমরা, অ্যান্ড উইল ডু ইট। কারো কোনো সমালোচনা, কারো কোনো প্রশ্নে আমরা এতটুকুও স্তীমিত হব না। আমরা যে রাষ্ট্রের স্বপ্ন দেখি, আমরা যে কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখি, আমরা যে ইনসাফ, আদল এবং নাগরিক বান্ধব রাষ্ট্রের স্বপ্ন দেখি, তার একটা প্যাকেজ, শর্ট প্যাকেজ আমরা অব্যাহতভাবে নাগরিক সমীপে হাজির করতে থাকব। এখন কারা এই প্রশ্ন করছে? অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আমরা কি খুবই রিচ পলিটিক্যাল পার্টি? আমরা কি আমাদের প্রতি কি আসমান থেকে মান্না সালোয়া অবতীর্ণ হয়? না, আমরা আমাদের কষ্টার্জিত উপার্জনের মধ্য দিয়ে একটা অংশকে আমরা জনগণের জন্য উৎসর্গ করেছি। এটি একটা ফিলোসফিক্যাল পয়েন্ট। এটি কাউকে বোঝানো ততক্ষণ পর্যন্ত সম্ভব না যতক্ষণ সেই ফিলোসফির দ্বারা কনভিন্স না হয়েছেন। আমরা মনে করি আমাদের একটি কাজ হচ্ছে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমাদের রিজিকের একটা অংশ থেকে মানুষের আল্লাহর জন্য ব্যয় করা, মানুষের কল্যাণে ব্যয় করা। এটি আমাদের ফিলোসফি, এটি আমাদের আইডিওলজিক্যাল স্পিরিট। এই স্পিরিটকে আপনি কল্যাণ রাষ্ট্রে পৌঁছার আগে একটা প্রতারণা বলে আপনি অবজ্ঞা করতে পারেন, বাট এটা আমাদের কোর কনসেপ্ট। আমরা মনে করি কোনো ব্যক্তির প্রতি এটি জরুরি নয় সে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেনি তাই মানুষকে সেবা দিতে পারেনি, এটি কোনো উত্তর হতে পারে না। আমার দ্বারা এই জীবদ্দশায় কল্যাণ রাষ্ট্র দেখার প্রত্যাশা পূরণ হতেও পারে, নাও হতে পারে, বাট আমি কখনো জিজ্ঞাসিত হব না আমি ব্যর্থ এই কারণে আমি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারিনি। রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারিনি তাই আমি মানুষের ভালো চিকিৎসার ব্যবস্থা করতে পারিনি, ভালো খাবারের ব্যবস্থা করতে পারিনি, তার সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে পারিনি, তার হেলথের ব্যবস্থা করতে পারিনি। অ্যাজ ইট ইজ যে আমি আমার যতটুকু সামর্থ্য ছিল, শক্তি ছিল, সেটি ব্যবহার করে আমি আমার সর্বোচ্চটুকু উজাড় করে মানুষের কল্যাণে কাজ করতে পেরেছি কিনা সেটি আমি জিজ্ঞাসিত হব, এবং আমার ফিলোসফিতে এটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি না এদেশে কল্যাণ রাষ্ট্র কবে প্রতিষ্ঠিত হবে, নাগরিক বান্ধব রাষ্ট্র কবে প্রতিষ্ঠিত হবে, এদেশে সেই সরকার কবে আসবে যে সরকার অভাবীর মুখে খাবার তুলে দিবে,
একটা উপজেলা লেভেলে রিমোট এরিয়াতে আমাদের কমিউনিটি ক্লিনিকগুলোতে সত্যিকারের সুচিকিৎসার ব্যবস্থা করবে। আমরা জানি না যুবকদের এই পেরেশানিগুলো কোন সরকার এসে দূর করবে। আমরা জানি না কিভাবে কোটি কোটি যুবকের হাতে কাজ আসবে। আমরা ঠিক জানি না কিভাবে ভিক্ষুকদেরকে আমরা এই সমাজ থেকে তাদেরকে ভালো খাবারের ব্যবস্থা করব, তাদের মিনিমাম নাগরিক মর্যাদা ফিরিয়ে দিব। আমরা সেই অপেক্ষাতে অনন্তকাল অপেক্ষা করতে পারি না। আমাদের যা আছে সেটি নিয়ে সম্ভব সর্বোচ্চ উপায় উপকরণ ব্যবহার করে আমরা নাগরিক সমাজকে যে রাষ্ট্রের স্বপ্ন দেখি, যা করতে চাই তা করার প্রাইভেট ইনিশিয়েটিভ নিতেই থাকবো, পলিটিক্যাল ইনিশিয়েটিভ নিতেই থাকবো, আমাদের দলীয় ইনিশিয়েটিভগুলো আমরা নিতেই থাকবো। এখন আপনি প্রশ্ন তুলছেন কেন, এর জবাব আপনি দেবেন। আপনি যদি লিগ্যাল আইন রাষ্ট্রের পক্ষ থেকে আইন করে নিষিদ্ধ করে দেন যে পলিটিক্যাল পার্টি কোনো ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস করতে পারবে না, তারা কেবলমাত্র দলীয় ফান্ড রিচ করবে, সেটি যে কোনো পদ্ধতিতে হোক, সেটি আপনি স্বেচ্ছায় কর্মীদের দান বলেন অথবা চাঁদাবাজি বলেন অথবা আপনি রাষ্ট্রীয় লুটপাট বলেন, আপনি আপনার দলের ফান্ড রিচ করবেন, কেবল সেটি দলের মিছিলের জন্য ব্যবহার করবেন, কেবলমাত্র দলের কর্মসূচি বাস্তবায়নের জন্য ব্যবহার করবেন, বিদেশে ট্যুর দেবেন, আপনি উচ্চমানের সেমিনার করবেন, কিন্তু আপনি অভাবীর মুখে খাবার তুলে দিতে পারবেন না। আপনি কারো ঘর পুড়ে গেলে আপনি টিন দিতে পারবেন না। কারো ক্যান্সার আক্রান্ত হলে আপনি দলীয়ভাবে তাকে আপনি চিকিৎসা সেবা দিতে পারবেন না। গত দিন আমরা পঞ্চগড়ের একটি হসপিটাল, যেখানে রাষ্ট্রের টাকা দেওয়ার কথা ছিল, বরাদ্দ দেয় নাই, সেখানে আমাদের দলীয় ফান্ড থেকে 10 লাখ টাকা আমরা দিয়েছি। আপনি লিগ্যাল আইন করে এটা বন্ধ করে দেন যে কোনো পলিটিক্যাল পার্টি ওয়েলফেয়ার পলিটিক্স করতে পারবে না, কোথাও কোনো কল্যাণকর কাজ করতে পারবে না। যতক্ষণ আপনি করবেন না, ইটস আওয়ার পলিসি, আমরা এটি কন্টিনিউ করব যতক্ষণ না আমরা রাষ্ট্রীয়ভাবে এই কন্ট্রোল পাচ্ছি না। যেদিন আমরা রাষ্ট্রীয় কন্ট্রোল পাবো, তখন হয়তো এটির প্রয়োজন হবে না, অথবা এটিকে আমরা প্যারালালি রাষ্ট্র একদিক থেকে সাপোর্ট দিবে, বাট অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আমরা এটিকে আরও বাড়িয়ে দিব সাপোর্ট আমরা, ইনশাআল্লাহ।